রাজধানীর আরও 50 পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রী। 5 মাসের কার্যক্রমে জনপ্রিয়তার তুঙ্গে সরকার, প্রেস উইংয়ের ব্রিফিংয়ে তথ্য। সব সময় চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। ভূ রাজনীতিই নয়, অর্থনৈতিক প্রয়োজনেও বেইজিংয়ের সাথে সুসম্পর্ক চায় ঢাকা, জানালেন তথ্যমন্ত্রী। গণভোট ব্যর্থ হলে এই সরকারকে ব্যর্থ করে দেয়া হবে, বরিশালে বললেন বিরোধী দলীয় নেতা। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাহিদ ইসলামের। বিশ্বকাপ উন্মাদনাকে কাজে লাগিয়ে তরুণদের ফুটবলমুখী করার পরামর্শ স্পিকার হাফিজ উদ্দিনের। ফুটবলের উন্নয়নে তৃণমূল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী ঢাকায় শব্দ দূষণ কমাতে যানবাহনের অতিরিক্ত ও উচ্চ মাত্রার হর্ন নিয়ন্ত্রণে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে বায়ু ও শব্দ দূষণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ু দূষণ রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। পরিবেশ বান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি কিভাবে ব্যবহার করা যায় সে বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদ উত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন দ্রুত অপসারণে কার্যকর উদ্যোগ গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া রাজধানীতে আরও অন্তত 50টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত সময়ের মধ্যে চালুরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভায় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, পানি সম্পদ প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক সহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। দায়িত্ব গ্রহণের পর 5 মাস পূর্ণ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই মিতব্যয়িতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারে জোর দিয়েছে বর্তমান সরকার। এই সরকার জনগণের কাছে নিরপেক্ষ এবং আস্থা অর্জনেও সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বর্তমান সরকারের 5 মাসের অর্জন ও কর্মকাণ্ড নিয়ে শনিবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও খবর জানাচ্ছেন সৈকত সাদিক। সংসদের মাননীয় সদস্যবৃন্দ, 5 মাস পূর্ণ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। 150 দিনের এই পথ চলায় প্রধানমন্ত্রী তারেক রহমান 31 দফা বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়নে ছুটে চলেছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সরকারের 5 মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শুরুতেই সমসাময়িক কিছু প্রসঙ্গ টেনে এ নিয়ে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব। এই সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মাননীয় প্রধানমন্ত্রী যে সংসদীয় কথাটি বলেছেন, কেন বলেছেন, এটি কি একটি বার্তা নয়? এবার আমরা খেয়াল করি তো, আমরা কয়েকটা পত্রিকায়, কয়েকটা টেলিভিশনে এই কথাটা নিয়ে আমরা নিউজ করেছি। আপনাদেরকে না আমি বলবো, কিছু সাংবাদিক ওনারা যেভাবে এই নিউজগুলো পরিবেশন করছে, এটা মানে যেটা আমি বলবো, এটা একটা অপসাংবাদিকতা। আমি আশা করব যে যারা এসব করছে তাদের বিরত থাকার জন্য। মাহদি আমিন বলেন, মানুষের আস্থা অর্জনের সর্বোচ্চ চূড়ায় বিএনপি সরকার। একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় সরকারে এসে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায়ের নানা দিকও উঠে আসে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় বিশ্বাস করেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন অবশ্যই ঘটাতে হবে। সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করে পারস্পরিক সমতা, ন্যায্যতা, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার বৈশ্বিক পরিসরে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, সীমান্ত আকাশসীমার নিরাপত্তা জোরদার এবং ব্যবসা বাণিজ্য ও রাষ্ট্র সংস্কারে গতিশীল উদ্যোগ গ্রহণ করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। জানান, পতিত স্বৈরাচার সরকারের বিচার হবে আইন মেনেই। বর্তমান সরকারের সময় আমরা যে জবাবদিহিতা, স্বচ্ছতার কথা বলছি, অবশ্যই বিচার বিভাগ তার মতন করে স্বাধীনভাবে সে হত্যাযজ্ঞ যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি,
যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন তাদের যে প্রাপ্য সাজা সেটিও নিশ্চিত করবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা যে কেউ কোনো দুর্নীতি বা বিতর্কিত কাজে জড়ালে ব্যবস্থা নেবে সরকার। কোথাও যদি সরকারের ভুলভ্রান্তি থাকে সেটা আপনারা তুলে ধরছেন এবং সরকারের যারা নীতি নির্ধারী জায়গায় আছেন ওনারা যদি সেখানে সত্যতা খুঁজে পান তখন সেখানে কারেক্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার দল সবসময় চায় চীনের সাথে সুদৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, কেবল ভূ রাজনীতি নয়, অর্থনৈতিক প্রয়োজনেও চীনের সাথে বন্ধুত্ব রাখতে চায় ঢাকা। আহমেদ সারোয়ারের রিপোর্ট। প্রধানমন্ত্রীর চায়না সফর নিয়ে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজন করে আলোচনা সভার। রাজধানীর একটি হোটেলে এ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রীর সফরের পর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে। আমরা সবসময় চেয়েছি চীনের সঙ্গে আমাদের সম্পর্ক আরো দৃঢ় করার জন্য, আমাদের স্বার্থে। কারণ আমরা চাই যে চীনের মধ্যে একটি শক্তি আমাদের পাশে থাকুক। এখন যে পর্যায়ে যাচ্ছে সেই পর্যায়ে মনে হচ্ছে যে চীন আর বাংলাদেশের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য সম্পর্ক, এটাকে সহজে কেউ টেনে নিয়ে ছেড়ে ফেলতে পারবে না। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন মনে করেন, দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন। বাংলাদেশের রপ্তানি বাড়াতে চীনের আগ্রহ অত্যন্ত ইতিবাচক। Bangladesh and China did agree that we are ready to start this communication between China, Myanmar and Bangladesh. And of course, any other party, including India, is welcome. Because without communication, no economy can grow rapidly. The road communication between China, Myanmar and Bangladesh will be considered with more and more priority, and including India, all other countries may join. সভায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ক বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর মাইলফলক হয়ে থাকবে। চীন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে। বাংলাদেশ মিয়ানমারের সাথে কথা বলা শুরু করেছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ান দেশগুলোকেও সম্পৃক্ত করার কাজ করছে চীন। চীনের রাষ্ট্রদূতকে বাংলাদেশ চীন বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অন্যতম স্থপতি বলে আখ্যা দেন আলোচকরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে, বর্তমান সরকারও সেই পথে হাঁটছে বলেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ যে ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে তার সবগুলোই বিএনপি রেখে দিয়েছে। বলেন, গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেয়া হবে। শনিবার বিকেলে বরিশাল নগরীর হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে 11 দলীয় ঐক্য আয়োজিত বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। সরকার যদি গণভোটের রায় মেনে না নেয়, তাহলে তাদের ঢাকার মহাসমাবেশের জন্য অপেক্ষা করতে হবে। সংসদে বিরোধী দলীয় নেতা আরও বলেন, 71 থাকবে 71-এর মর্যাদায়, 24 থাকবে 24-এর মর্যাদায়। এই 24 আমরা হারিয়ে যেতে দেব না। 24-এর বীরদের জাতীয় সম্মানে সম্মানিত করতে হবে। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলালের সভাপতিত্বে বক্তৃতা করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সহ অন্যরা। ফেসিবাদ যে পথে হেঁটেছে, আপনারা সেই পথে হাঁটছেন। ফেসিবাদের খাসলতের একটারও পরিবর্তন আনেন নাই। সিলেটে আমাদের সমাবেশ রয়েছে 25 তারিখ। আমরা আশা করব এর ভিতরে তাদের শুভবুদ্ধি উদয় হবে। তারা ঘোষণা দিবেন যে হ্যাঁ, আমরা গণভোট মেনে নিলাম। যদি মেনে না নেন, তাহলে ঢাকার মহাসমাবেশের জন্য আপনারা প্রস্তুত থাকুন। বিএনপি সরকারকে আমরা বলে দিতে চাই, সংবিধান সংশোধনের নামে এই ধরনের প্রহসন বাংলাদেশের জনগণ মেনে নেবে না। সংবিধান সংস্কার করতে হবে। যদি আপনারা সংস্কারেও রাজি না হন, আমরা নতুন সংবিধানের দাবি উঠাবো, আমরা নতুন গণপরিষদ নির্বাচনের দাবি উঠাবো। বলে ভুলে গেলে চলবে না, ঐক্যমত কমিশনে আপনারা ঐক্যমত হয়েছিলেন গণভোটের পক্ষে, সংবিধান সংস্কারের পক্ষে।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও ইংল্যান্ড। মিয়ামি স্টেডিয়ামে রাত ৩টায় শুরু হবে ম্যাচটি। নিয়ম রক্ষার হলেও ম্যাচটি গুরুত্বপূর্ণ গোল্ডেন বুটের দৌড়ে ফ্রান্সের এমবাপ্পের এগিয়ে যাওয়ার জন্য। বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ৯৮ ও ২০১৮-র চ্যাম্পিয়ন ফ্রান্স। তৃতীয় শিরোপার স্বপ্ন শেষ হয়ে যায় তাদের। শিরোপার আশা চূর্ণ হলেও টিকে আছে ফরাসিদের সেরা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পের গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা। আর্জেন্টিনার লিওনেল মেসির সমান ৮ গোল এমবাপ্পের, তবে অ্যাসিস্টের দিক থেকে এগিয়ে আছেন মেসি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপ্পে গোল পেলে গোল্ডেন বুটের সম্ভাবনা আরও উজ্জ্বল হবে তার। বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি খেলতে অনীহা ইংল্যান্ড ও ফ্রান্সের। সেমিফাইনাল পরাজয়ের হতাশায় ভারাক্রান্ত দুদল, তারপরও বিশ্বকাপের নিয়মে মিয়ামির মাঠে নামতে হচ্ছে দুদলকে। অনুশীলনও করেছে তারা। বিশ্বকাপ ফুটবল মানেই অন্যরকম উন্মাদনা। পছন্দের দলের জার্সি গায়ে রাত জেগে খেলা দেখার উৎসবে মাতেন লাখো ফুটবল প্রেমী। ব্যস্ততার মাঝেও সেই উন্মাদনায় অজান্তেই পা চালান একসময়কার তুখোর ফুটবলার ও জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তার ভাষায়, ফুটবলের জাদুকর মেসি ভিন্ন গ্রহের খেলোয়াড়। তবে এবারে ট্রফি স্পেনের হাতে উঠুক এমন প্রত্যাশা তার। বিশ্বকাপের আবেগ শুধু উৎসবে সীমাবদ্ধ না থেকে খেলোয়াড় তৈরির শক্তিতে পরিণত হোক, সেই স্বপ্ন দেখেন ফিফার শৃঙ্খলা ও আপিল বিভাগে দায়িত্ব পালন করা তারকাই খেলোয়াড়। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। বিশ্বকাপ এলেই বদলে যায় বাংলাদেশের দৃশ্য। পছন্দের দলের জার্সি বা পতাকায় রঙিন হয়ে ওঠে তরুণরা, মেতে ওঠে রাতভর ফুটবলের উন্মাদনায়। মাঠে না খেললেও ফুটবলের আবেগে যেন বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। আর্জেন্টিনা বা ব্রাজিল এদের বিজয় কেনিসকে বিজয়ী ভাবে, এটা আমার কাছে, আমি অবাকই হই। তবুও খেলাকে ভালোবাসে। ফুটবল আমারও একসময় খুব প্যাশন ছিল। 1967 থেকে 70 সাল পর্যন্ত অখণ্ড পাকিস্তানের হয়ে জাতীয় ফুটবল দলে খেলা তুখোর খেলোয়াড় ও অধিনায়ক হাফিজউদ্দিন আহমদ। বিভিন্ন শ্রেণী পেশার ভক্ত সমর্থকদের এই উন্মাদনা স্বপ্ন দেখায় তাকেও। স্পিকারের আসনে বসে সংসদ পরিচালনায় ব্যস্ত সময় পার করলেও মন পড়ে থাকে বিশ্বকাপের মাঠে। আমি তো একসময় ফুটবল পাগল ছিলাম। 17 বছর ঢাকায় খেলেছি ফুটবল লিগে, জাতীয় দলেও খেলেছি। খেলা ছাড়ার পর 7 বছর ফুটবল ফেডারেশনে ছিলাম, প্রথমে সাধারণ সম্পাদক, তারপর সভাপতি হিসেবে। ফিফাতেও ডিসিপ্লিনারি কমিটি এবং অ্যাপিল কমিটি, দুটি কমিটিতে আমি সুযোগ পাই এবং দুটি বিশ্বকাপে পারফর্ম করি। একটা হলো 86-এর মেক্সিকো বিশ্বকাপ, অপরটি হলো 94 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে যে বিশ্বকাপটি হয়েছিল, সেখানে ম্যারাডোনাকে, আমি ডিসিপ্লিন কমিটির সদস্য ছিলাম। আমরা ম্যারাডোনাকে ড্রাগ গ্রহণের অভিযোগে তাকে শাস্তি দিয়েছিলাম। এবারের বিশ্বকাপে নতুন দলের নৈপুণ্যে সন্তুষ্ট হাফিজউদ্দিন আহমদ জানান, বিশ্বকাপ নিয়ে তার ব্যক্তিগত প্রত্যাশার কথা। ফাইনালে তো দুই দলই সমান সমান, তো আমি চাই একটা নতুন দল এবার জিতুক। স্পেন, তারা ভালো খেলে এসেছে, তাদের রক্ষণভাগ অত্যন্ত সুদৃঢ়, আর ইয়ামালের মতো দুর্ধর্ষ ভবিষ্যতের একজন তারকা, সে আরও অনেক নাম করবে, মেসির কাছাকাছি যেতে পারবে আশা করি। মেসি তো অন্য গ্রহের খেলোয়াড়, মেসির সাথে কারো তুলনা হয় না। আপাদমস্তক রাজনীতিতে সময় দেয়া সাবেক এই মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তার চাওয়া বিশ্বকাপ উন্মাদনার সুযোগে নতুন প্রজন্মকে মাঠে ফিরিয়ে আনার। জনগণের মধ্যে যে এই ফুটবল উত্তেজনা ছড়িয়ে পড়ছে, এটা বাংলাদেশের মানুষের জন্য একদিক থেকে ভালোই হবে। তারা এই মাদকের প্রভাব মুক্ত হয়ে খেলাধুলাকে ভালোবাসবে। মহিলারাও এখন খেলাধুলাতে খুবই আগ্রহী, তারাও ওয়ার্ল্ড কাপ নিয়ে মাথা ঘামাচ্ছে, কোন দলের সমর্থক হয়ে তারও স্বরে চিৎকার করছে নিচের দলের পক্ষে। এটাও একটা আধুনিকতার লক্ষণ এবং সব কিছু আফটারঅল ক্রীড়ামোদীরা যদি আনন্দ পায়, সেটাই আমাদের জন্য খুবই আনন্দদায়ক ব্যাপার। বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে বছর জুড়ে বয়স ভিত্তিক আরও বেশি প্রতিযোগিতা আয়োজন ও জেলা পর্যায়ে প্রতিভা অন্বেষণের তাগিদ দেন জাতীয় পুরস্কার জয়ী এই খেলোয়াড়। ফুটবল তো সবচেয়ে জনপ্রিয় খেলা, কিন্তু আমাদের এত বেশি দর্শক শ্রোতা উন্মাদনা থাকার পরও ফুটবলের মানটা আশানুরূপ নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও খেলাধুলায় বেশি ইন্টারেস্টেড দেখলাম, তার মেয়ে সেও ফুটবল খেলতো লন্ডনে। সব দিক দিয়ে খেলাধুলার একটা অনুকূল পরিবেশ আমি দেখতে পাচ্ছি। এখন যারা বিভিন্ন ফেডারেশনে আছে খেলাধুলা পরিচালনার দায়িত্বে, তারা একটু যদি প্ল্যান প্রোগ্রাম করে আগায়, একটা ভবিষ্যৎ পরিকল্পনা করে
সেই পরিকল্পনা ধীরে ধীরে বাস্তবায়নের পথে এগিয়ে যায়, তাহলে আমাদের খেলার মান নিশ্চয়ই আরও উন্নত হবে এবং দেশবাসীর আশা পূরণ করতে সমর্থ হবে আমাদের জাতীয় দল। বিশ্বকাপের ট্রফি এবার কার হাতে উঠবে সেই প্রশ্নের কৌশলী উত্তর দেওয়ার পাশাপাশি পছন্দের দলের কথা নিঃসংকোচে জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। আমি প্রথাগতভাবে অনেক আগে থেকে ব্রাজিলের সাপোর্টার ছিলাম, সেই 50-এর দশক থেকে। সেই রাজনীতিতে যেমন দল পরিবর্তন করি নাই, ওইটা তো ব্রাজিলের সাথেই আছি। তবে আগেই বুঝেছি যে এবার ব্রাজিল ভালো করতে পারবে না, সেমিফাইনালও যে আসবে না, এটাই আমার প্রথম খেলা দেখে আমার বোঝা হয়েছে। প্রশ্নও রাখেন বিশ্বকাপকে ঘিরে এই উন্মাদনা কি শুধু সমর্থনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এখান থেকেই জন্ম নেবে ফুটবলের নতুন স্বপ্ন, যেখানে বেড়ে উঠছে আগামীর স্ট্রাইকার। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিশ্বকাপ ফুটবলের ফাইনালে যেই চ্যাম্পিয়ন হোক, দিন শেষে ফুটবলেরই যেন জয় হয়, প্রত্যাশা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের। স্পেনের তারুণ্যের বিপক্ষে আর্জেন্টিনার অভিজ্ঞতার লড়াইয়ে মেসির দলকে এগিয়ে রাখছেন তিনি। ব্রাজিল না থাকায় ফাইনালে স্পেনকে সমর্থন দিতে পারেন বাংলাদেশের ব্রাজিল সমর্থকরা, ধারণা জাতীয় ফুটবল দলের সাবেক এ অধিনায়কের। মানিক মাহমুদের রিপোর্ট। গত 11 জুন থেকে এক মাসের বেশি সময় ধরে বিশ্বকাপ উন্মাদনায় মেতে আছে পুরো বিশ্ব, মেতে আছে বাংলাদেশের দর্শকরাও। বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও সমর্থনের দিক দিয়ে অনেক দেশের চেয়ে এগিয়ে লাল সবুজের ভক্ত সমর্থকরা। বিশ্বকাপের ফাইনালে খেলবে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। লামিন ইয়ামালের ইউরোপিয়ান দলটির তারুণ্যের বিপক্ষে মেসি মার্টিনেজদের ল্যাতিন আমেরিকান অভিজ্ঞতায় কে জিতবে সেই তর্কে মুখরিত ফুটবল প্রেমীরা। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও চান অম্লমুহূর্তের বিতর্ক চলুক সমর্থকদের মধ্যে, তবে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয়। দিন শেষে কিন্তু আমি যেটি চাই যে আমাদের ফুটবলের জয় হোক, এবং এই বিশ্ব ফুটবল থেকে আমরা কি শিখেছি, আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারবো, এটা হচ্ছে আমাদের ফোকাস করা উচিত। ফাইনাল ম্যাচ, এই ম্যাচ উপলক্ষে যাতে কোনো মুখে তর্ক থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু শারীরিকভাবে বা কাউকে আঘাত করে কোনো কিছু অর্জন করা, এটা আমার কাছে মনে হয় যে সমীচীন হবে না। এবং এই দিক থেকে আমি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান করব যে এই ধরনের বিশৃঙ্খল, এই ধরনের সহিংসতা থেকে আপনারা সবাই দূরে থাকবেন। ভালো খেলার সাথে ভাগ্য থাকতে হয় শিরোপা জিততে। নকআউট পর্বে আর্জেন্টিনার শেষ মুহূর্তের সাফল্যের ধারাবাহিকতায় ফাইনালেও মেসির দলের সম্ভাবনা দেখছেন আমিনুল হক। স্পেন তারুণ্য নির্ভর একটি দল এবং আর্জেন্টিনার অভিজ্ঞ সম্পন্ন একটি দল, এবং আর্জেন্টিনা যেভাবে লাক ফেভার করছে, কারণ দিন শেষে লাকটাও কিন্তু প্রয়োজন আছে, কারণ আপনি ভালো পারফর্ম করছেন, যদি গোল করতে না পারেন তাহলে আসলে ওই ভালো পারফর্ম করার কোনো ভ্যালু নাই। যে আর্জেন্টিনার সাপোর্টাররা সবাই উৎসাহ নিয়ে বসে আছে যে বিশ্ব ফুটবলে আবারও লিওনেল মেসির হাতে বিশ্বকাপ যে ট্রফিটি উঠবে। আবার যারা ব্রাজিলের সাপোর্টার রয়েছে, যারা এখন স্পেনকে কষ্ট করে সাপোর্ট করছে, আমার মনে হয় তারাও আশায় বুক বাঁধবে যে না, স্পেন যদি বিশ্বকাপ জয় করে তাহলে তাদের যে ব্রাজিল না পারলেও সে কিছুটা হলো সান্ত্বনা তারা ফিরে পাবে। গোল্ডেন বোর্ডের দৌড়ে আর্জেন্টিনার মেসি ও ফ্রান্সের এমবাপ্পের মধ্যে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসিকে এগিয়ে রাখছেন প্রতিমন্ত্রী। ফাইনাল ম্যাচে মেসি যেই ধরনের কোয়ালিটির প্লেয়ার, মানে সে যে কোনো মুহূর্তে টিমের মোড় ঘুরিয়ে দিতে পারে। সে নিজে থেকে নিজেকে মানে গোল মেশিন হিসেবে যেভাবে তিনি নিজেকে তৈরি করেছেন দীর্ঘদিন ধরে, আমার মনে হয় যে মেসি ফাইনাল ম্যাচে গোল করে হয়তো বা তার সেই গোল্ডেন বুট যে প্রাপ্তির যে সম্ভাবনাটা, সেটা আরও সুপ্রতিষ্ঠিত করবে। এই বিশ্বকাপে কেপ ভার্দে, কুরাসাওয়ার মতো ছোট দেশগুলোর খেলা বাংলাদেশকেও অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে লাল সবুজের দলও বিশ্বকাপে খেলবে সে প্রত্যাশায় তৃণমূল থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। আবহাওয়া অফিস আগেই দিয়েছিল অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, কিন্তু গুরুত্ব দেয়নি সংশ্লিষ্টরা। পরিণতিতে অস্বাভাবিক বৃষ্টিতে তলিয়ে যায় নগর জনপদ। ভারী বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে একদিনেই এইচএসসি পরীক্ষা অংশ নিতে পারেনি প্রায় 20,000 শিক্ষার্থী। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে পরীক্ষা আয়োজন থেকে শুরু করে নগর ব্যবস্থাপনা সব ক্ষেত্রেই আবহাওয়ার পূর্বাভাসকে পরিকল্পনার অংশ করার তাগিদ দিচ্ছেন দুর্যোগ বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন কেফায়েত শাকিল। গত 12 জুলাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, এদিন দুপুর 12টা থেকে পরবর্তী 24 ঘন্টায় দেশের 6টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বার্তাটি নিজেদের ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সহ জেলা প্রশাসকদের কাছেও পাঠায় রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থাটি।
কিন্তু সেই পূর্বাভাসকে গুরুত্ব না দিয়ে পরদিন এইচএসসি পরীক্ষা গ্রহণ করে শিক্ষা বোর্ডগুলো। ফলে ভারী বৃষ্টিতে ডুবে যায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র। ঢাকা মহানগরী সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার মধ্যে পরীক্ষা দিতে গিয়ে নানান দুর্ঘটনার শিকার হতে দেখা যায় অনেক শিক্ষার্থীকে। দিন শেষে জানা যায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার এদিন পরীক্ষার হলে অনুপস্থিত ছিল 20,000-এর বেশি শিক্ষার্থী, যা ক্ষুব্ধ করে তোলে শিক্ষার্থীদের। বিশেষজ্ঞরা মনে করেন জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে যেভাবে দুর্যোগের শক্তি বাড়ছে, এমন অবস্থায় আবহাওয়ার পরিস্থিতিকে আমলে না নিয়ে শিক্ষা ক্যালেন্ডার তৈরির কোনো সুযোগ নেই। আমি যে পরীক্ষা কেন্দ্র সিলেক্ট করতেছি বিভিন্ন জায়গায়, এটাকে বন্যায় কি ডুবে যেতে পারে কিনা, আমার রিস্ক ম্যাপ কি, আমার ড্রেনেজ সিস্টেম কি, সেই অনুযায়ী কিন্তু তার কেন্দ্রগুলো সিলেক্ট করা উচিত। যদি না করে বিকল্প ভেন্যু তার করা উচিত এবং পরীক্ষা শিডিউলও করা উচিত। এই পরীক্ষার আগের দিন 12 জুলাইও অতি ভারী বৃষ্টিতে তলিয়ে যায় ঢাকা মহানগরী। সেই সময় রাজধানীর বিভিন্ন এলাকায় প্লাস্টিক আবর্জনায় পানির পথ বন্ধ থাকতে দেখা যায়, যা বাড়ায় দুর্ভোগের ব্যাপ্তি। আবহাওয়ার পূর্বাভাস দেখে সিটি কর্পোরেশন পূর্ব প্রস্তুতি নিলে সেদিন দুর্ভোগ অনেকটাই কম হতো বলে মত এই দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞের। ফোরকাস্ট কিন্তু সে 24 ঘন্টা বা এক সপ্তাহ দিয়েছে, তাহলে এই কাজটা কেন হলো না এবং কেন ফেল করছে, আমি মনে করব সরকার তাদেরকে দায়বদ্ধ করা উচিত। যেটা আমরা দেখেছি এই 10 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত বাই অ্যাবসলিউটলি ডিজাস্টারের ভাষা বলে রিঅ্যাক্টিভ ঘটনা ঘটে গেলে পরে আমি কাজ করব, এটা হলো ধ্বংসাত্মক, ধ্বংসমূলক, এবং সেই কাজটাই কিন্তু বাংলাদেশে হয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাসকে আমলে নিতে আপত্তি না থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মনে করেন নগরীর খালগুলো উদ্ধার এবং জনগণের আচরণের পরিবর্তন না আনা গেলে কোনোভাবেই কমানো যাবে না জলাবদ্ধতার দুর্ভোগের মাত্রা। আবহাওয়ার পূর্বাভাসের সাথে সাথে তো প্রস্তুতির ব্যাপারটা থাকে, সেই প্রস্তুতিটা আমরা গ্রহণ করি, কাজে কিছুটা তো অবশ্যই কাজে লাগে। তবে সেটার জন্য যেটা আমরা প্রস্তুতি গ্রহণ করি, যাতে বৃষ্টিটা হওয়ার পরে বৃষ্টিটা থামার সাথে সাথে যাতে আমরা যত দ্রুত পানিটা নিষ্কাশন করতে পারি। আবহাওয়া অধিদপ্তর বলছে জননিরাপত্তার বিবেচনায় শুধু পূর্বাভাস তৈরি নয়, সেটিকে বিভিন্ন মাধ্যমে প্রচারণার পাশাপাশি সরকারের দপ্তরগুলোকে চিঠি দিয়েও সতর্ক করছেন তারা। চেষ্টা করে যাচ্ছেন সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়েরও। আমরা যদি এই পূর্বাভাসটাকে যদি কাজে লাগাতাম ওইভাবে যে আমাদের ল্যান্ডলক পানি যদি আটকা পড়ে তাহলে পানিকে কিভাবে আমরা অপসারণ করব, ওই প্রস্তুতিটা যদি থাকতো তাহলে হয়তো এত ব্যাপক ক্ষয়ক্ষতি হতো না। উন্নত বিশ্বের মতো বাংলাদেশের মানুষ আবহাওয়ার পূর্বাভাস দেখে আগামীর পদক্ষেপ নেবেন বলেও প্রত্যাশা এই আবহাওয়া বিশেষজ্ঞের। আবহাওয়াজনিত যে কোনো দুর্যোগের ক্ষেত্রে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা এবং 1 সপ্তাহ সহ 1 মাস এবং 3 মাস আগেও আবহাওয়ার পূর্বাভাস দিয়ে যাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার সঙ্গে মিলে যাচ্ছে বাস্তবতার। কিন্তু তারপরও পরীক্ষা আয়োজন সহ বড় বড় আয়োজনের ক্ষেত্রেও এসব আবহাওয়ার পূর্বাভাসকে আমলে নিচ্ছে না সরকারি সংস্থাগুলো, যার কারণে ঘটছে দুর্ভোগের ঘটনা। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন সরকারি বড় বড় সিদ্ধান্তগুলো গ্রহণের আগে আবহাওয়ার পূর্বাভাসকে যেন আমলে নেওয়া হয়। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা। আহমেদ ছফার সঙ্গে তুলনা করার মতো লেখক বাংলা সাহিত্যে আর নেই বলে মন্তব্য করেছেন লেখক ও অধ্যাপক সেলিমুল্লাহ খান। এত বড় লেখক হওয়া সত্ত্বেও রাজনৈতিক কারণে বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে আহমেদ ছফার ঠাঁই হয়নি বলেও অভিযোগ করেন তিনি। বলেন, আহমেদ ছফা 2001 সালে তত্ত্বাবধায়ক আমলে মারা গেলেও সদ্য সাবেক আওয়ামী লীগ আমলের ব্যক্তিরা কবরস্থানের তত্ত্বাবধানে ছিলেন। তারা আহমেদ ছফাকে বুদ্ধিজীবী কবরস্থানে কবর দিতে দেননি বলে অভিযোগ অধ্যাপক সেলিমুল্লাহ খানের। তিনি দুঃখ করে বলেন, আহমেদ ছফা সারা জীবন ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করলেও তাকে কবর দিতে গিয়ে ঘুষ দিতে হয়েছিল। শনিবার দুপুরে রাজধানীর বাংলা একাডেমিতে আহমেদ ছফা স্মৃতি বক্তৃতা 2026 শীর্ষক অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে সলিমুল্লাহ খান কথা বলেন। আহমেদ ছফার মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও এই বক্তৃতার আয়োজন করে আহমেদ ছফা রাষ্ট্রসভা এবং এশীয় শিল্প ও সংস্কৃতি সভা। এসবে আহমেদ ছফার স্মৃতি বক্তৃতার বিষয় ছিল আহমেদ ছফার স্মৃতি না বিকৃতি। বক্তা ছিলেন আহমেদ ছফা রচনাবলী সম্পাদক ও তার ভাতিজা নুরুল আনোয়ার। বক্তৃতায় আহমেদ ছফাকে নিয়ে সম্প্রতি মহিউদ্দিন আহমেদের লেখা স্মৃতিচারণমূলক বই আমার কথা কইবে পাখি এর কড়া সমালোচনা করেন তিনি।
রাজধানীতে শনিবার সন্ধ্যায় ব্রাজিল ফ্যান এবং আর্জেন্টিনা ফ্যানদের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা স্পোর্টস সিটিতে সেন্ট ক্লাব লিমিটেড এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে। বিশ্বকাপে ব্রাজিল হেরে গেলেও এই খেলায় ব্রাজিল ফ্যান দল 3-1 গোলে জয়লাভ করে। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন সেন্ট ক্লাব লিমিটেডের সভাপতি সৈয়দ আহসান হাবিব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 4টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।